তোমার আবার কি হলো? ছেলে ছেলের বউ, এখন তুমিও সব জুটেছ পাগলের দলে। তারেক নেওয়াজ কিছু বলল না, একটু পরপর আফসোসের সুরে বলল, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাঁচাও, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুইজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেলে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎ ওর বাপের বাড়ি রেখে এসেছে চলেছে একেবারে, তখন তুমি শ্বশুর হয়ে ছেঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেনি, কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিং এ। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎ ইরফানের সঙ্গে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পেছনে ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে। আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়, পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন ভীষণ খারাপ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে, দুহাত গাড়ির জানালা ঠেকিয়ে রেখেছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়েরা কেমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়েরার দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বা হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া যাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর। নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগে মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেবে না, এমন পাশা লোক এই দুনিয়ার দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়াপুর ভাইয়া। মায়েরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপ্পড় দিয়ে গাল লাল করবো। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলে, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে থমকে বলে। হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে উঠে, জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ, ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দেবো, আপনি চাইলে তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে উঠে বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগুলে মায়েরা বা হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার 2 হাত একসঙ্গে তার বা হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস।
বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে সেভাবেই বিড়বিড় করে। আর কথা বলবো না তো, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিড। এরপর ঢোক গিলে মায়রার দুই হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতের শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়, বাঁ হাতের স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়রাকে ধাক্কা দিয়ে মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়রা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বলে এই কষ্টটা পুরো মুখে লাগাবো, স্টুপিড কথাকার। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়, মনে মনে বিড়বিড় করে। একটা ফুচকা খেতে চাওয়ায় কি করলো, কি পাষাণ! উফ, দাজ্জাল লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ হেলে কোচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে চিটিফোঁটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। ভ্রু কুচকে যায় তার। মায়রা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞাসা করে। কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে। স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানি। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানালার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়েরা ভ্রুকুচকে তাকানোর আগে তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝে বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। স্টপ কেয়ারিং অ্যান্ড ফিনিশড ইট। বিস্ময়ে মায়ের মুখখানি খা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তে চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলে ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে আনলেই তো পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল। গাড়িতে জায়গা হবে না। মায়েরা দুহাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়েরাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মায়েরা তাদের গ্রামে হওয়ার ইরফানের ফুপির সাথে মায়েরার বেশ ভালোই সখ্যতা আছে, কিন্তু মায়েরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি রে মাইরা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়েরা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে। হট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে। পেছন থেকে মায়েরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই তার। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এখনই যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে এগিয়ে এসে বলে,
কদিনের স্বামী এত খোঁজখবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে, অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাদো কাদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধুই ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চায় কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে। থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো, স্টুপিড। মায়েরা কাদো কাদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিয়ে ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এভাবেই লাগিস নাকি সারাদিন? মায়েরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা, জানো? যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী, কিন্তু আমি তো এভাবেই চালিয়ে নিই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কথা কম বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপি তো। তাহলে এই নামেই ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এই বাড়ি এসেছিস তার ঘরেই যাবি। মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমায় একটা ঘর দাও। ঘর নেই, যা ও ঘরে। একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও, সরি সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশে ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে, দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনো আছে। মায়েরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়, বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভ্রু কুচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়াপুর কাছ থেকে শুনেছে। মায়েরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন? হাঁটছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এ- এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এ নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয়, চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগুলো আর এগোতে পারে না। ইরফান মায়েরার হাত টেনে ধরেছে। মায়েরার অসহায় লাগলো, সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে। এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মায়েরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকে ধরে ফেললো। কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে উঠে। ইরফান মায়েরার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড। তখনই মায়েরা খুব খুব করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়। সে সময় ইরফান গার্ল বলতে মুখটা হাঁ করে। ঘটনাক্রমে মায়েরার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মায়েরা ইরফান দুজনেই হতভম্ব। মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হাঁ করা মুখ বন্ধ করে নেয়, শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা বারবার ঢোক গিলছে। আজ সে খতম। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরালো, তবে মায়েরার হাত ছাড়লো না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়েরাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে।
ডান হাতে মায়রার পেট শক্ত হাতে চেপে রাখে, বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়রা এবার সত্যি ভয় পাচ্ছে, কান্না মাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো, জানালা থেকে বাঁ হাত নামিয়ে সেই হাতে মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে, ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করে এই শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে, ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আধা খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাতে ধরে রাখা আধা খাওয়া করলার দিকে চেয়ে থাকে, ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে। নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে? ইরফান মায়রার হাত থেকে আধা খাওয়া করলাটা নিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। মায়রা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই তো ভালো লাগে, স্টুপিড কোথাকার। মায়রা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেটে থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলে দেবো। মায়রা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এইসব অখাদ্য খেতে দেখি তবে বেয়ে হিসেবে থাপ্পড় পড়বে এই দুই গালে, স্টুপিড। মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে, ইদানিং হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়রা ডাইনিং টেবিলে চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপরে রাখা, বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে, প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে, ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়রার কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয় তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখে পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়রার ফুচকা চিবানো অফ হয়ে যায়, অসহায় মুখ চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখে ফুচকা গিলে নিল, আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেভাবেই চেয়ে আছে। এবার মায়রা গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছা করছে, এই লোকটা একটুও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়রা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমার। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বা হাতে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে। মায়রা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়রা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কি রে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়রাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়রা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এবারই আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়রাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দেয়া এগুলো। মায়রা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে, এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মায়রার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাই প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হার্ট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে। মেয়েদের হার্ট ফুচকা ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বললো আমাকে। শুদ্ধর মা ভ্রু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলোবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভ্রু কুচকালো। ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে, কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেললো। শুদ্ধর মা ভ্রু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে,
এবার তোমাকে নিয়ে যাব সাথে। ছেলের সাথে একটু শহরে থাকার অভ্যেস করো। এত পারবো না। এত কিছু জানি না। ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরের দমবন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলল। আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেললো শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল। হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে। যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। ও খালাম্মা, সরি সরি। ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও। তুমি তো একাই থাকো। তোমার ভাতিজা আমার সহ্য করতে পারে না। এক মিনিট, এক মিনিট। তোমার ভাতিজাই আমাকে ওই ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন। আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবে কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী ভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়েরার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে। ইরফান। ইরফান দরজা খুলে বলে। কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে। তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না। তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখাভাবে মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়েরার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতর যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাশ করে বাকি যে 3টা রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধ খুব ভালো করেই বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে। শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজা একটা পাঞ্চ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে। আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে। জাস্ট একটা কথা বললে এই মৌ গাছ রাতেই নিজ হাতে সেলাই করবো আমি, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাস সমান ঝাঁকড়া চুলের কিছুটা অংশ কপাল ছুঁয়েছে, যেটা মায়েরার ভীষণ বিরক্ত লাগলো। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে। মায়েরার কেমন অদ্ভুত লাগে। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি। তবুও কেমন বিলায়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মায়েরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমকে বলে ওঠে। হোয়াট? মায়েরা কিছুটা কেঁপে ওঠে। ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে। দূরে সরুন প্লিজ, কথা বলবো না আমি। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে। এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়েরা বিরক্ত। বুঝলো না বিরক্তি কার উপর, এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের উপর ডান হাত রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে, কিন্তু এই লোকটার পাশে থাকবে যদি ঘুমের মাঝে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে। ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোনায় উল্টে হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে সে বোধহয় পারবে না। আরেকটু চেপে যায় কোনার দিকে। চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়েরাকে টেনে রাগান্বিত স্বরে বলে। স্টুপিড, সাপের খেলা দেখতে এসেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মায়েরা ভোতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকে বিড়বিড় করে 2-4টে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায়। যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে দ্রুত। চোখ মেলে তাকায়।
মুখের সামনে এতগুলো চুল দেখে ভ্রু কুঁচকে যায়। তার ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়েরা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো। কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়েরার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবার মায়েরার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়েরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়েরার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়েরাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়েরার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটাই উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপর উঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়েরাকে পরখ করে। মায়েরা ঘুমের মাঝে উল্টো ফিরে শয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওনার হদিস নেই। জামা সরে গিয়েছে পেটের উপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়েরাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, গাহার ডোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়েরার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়েরা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো। না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মায়েরার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মায়েরার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। দুহাতে মায়েরার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়েরার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙ্গুল ছোঁয়ায়। এরপরে গিয়ে এসে মায়েরার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের উপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মায়েরা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঁট হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়েরা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঢাকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়েরার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মায়েরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোয় লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায় উদ্দেশ্য মায়েরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছা করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থাকছে উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফুস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পিছন থেকে কেমন ফুসফুস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে ভ্রু কুচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয় হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়েরাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়েরার পাশে এসে বসে। কাছ থেকে মায়েরাকে এভাবে দেখে চোখ মুখে ভীতি জড়িয়ে পড়ে। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়েরা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিচিয়ে আসে। চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়েরার দুগাল তার দু হাতের আজলায় নিয়ে ভীতি স্বরে বলে, হেই গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন? মায়েরা কিছু বুঝলো না, বোধহয় শুনলো না। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়েরা দুহাত তার দুহাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়েরার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়।
এরপর মায়রার পাশে বসে মায়রার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বা হাতের মাঝে মায়রার দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝলো পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দুহাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের উপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে, মৃদু স্বরে বলে, আরে ওকে। মায়রা চোখ বুজে ফুপিয়ে উঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমলো না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো, দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভিতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো। এবার উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে মায়রার শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার দুহাত তার দুহাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়রার দুহাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়রার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।